এর মধ্যেই সায়রা হয়। সায়রা হচ্ছে ওর খালার মেয়ে। আরশের এখনো মনে আছে ও যখন সায়রাকে দেখতে যায় আর ওর হাতে ধরে সায়রা খপ করে ওর হাতে হাত ধরে ফেলে। আরশের তখন কেমন যেন এক অনুভূতি হয়েছিল। তখন থেকেই আরশ সবসময় সায়রার সাথেই থাকতো। আরশ প্রতিদিন সায়রার কাছে আসতে চাইতো বলে তারা নিজের বাসা শিফট করে সায়রাদের এলাকায় এসে পড়ে, যাতে যখন তখন আসা যাওয়া করতে পারে। আরশ সবসময় সায়রাকে আগলে রাখতো। সায়রারা আর্থিক দিক দিয়ে আরশের পরিবারের থেকে ভালো ছিল, কিন্তু তাতে তারা কোনো সময় মেল ভাব করেনি। এইভাবে দেখতে দেখতে সায়রা আর আরশ বেড়ে ওঠে। সায়রাও ছোট থেকে আরশের জন্য পাগল ছিল। সব কিছুতে থাকে আরশ ভাই চাই মানে চাই। আর আরশেরও সায়রাকে ছাড়া চলেই না। সায়রা যত বড় হতে থাকে তখন বুঝতে পারে যে সে আরশকে ছাড়া অচল। আরশের তার এক আলাদা অনুভূতি, যার যাই হোক ভাই বোনের সম্পর্ক থেকে অনেক বড় ওপরে। কিন্তু এই অনুভূতির নাম কি তা জানা নেই। এভাবে দেখতে দেখতে যখন সায়রা ক্লাস 10-এ পড়ে, তখন একদিন বাসায় আসার সময় সায়রা দেখে আরশের সাথে একটা মেয়ে খুব হাসাহাসি করে ডলাডলি করে কথা বলছে। তা দেখে সায়রার মাথা গরম হয়ে যায়। তখন সে গিয়ে ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দেয়। তা দেখে আরশ আর ওই মেয়েটি অনেকটাই অবাক ছিল। আরশ ওই রকম অসভ্যতামি দেখে সায়রাকে ডেকে থাপ্পড় দেয়। সায়রা ফ্যাল করে আরশের দিকে তাকিয়েছিল। আরশ কিছু জিজ্ঞেস করার আগেই সে সেখান থেকে দৌড়ে বাসায় চলে যায়। সেই দিন থেকে প্রায় 1 সপ্তাহ সায়রা বাসা থেকে বের হয়নি। কেননা এই প্রথম আরশ তাকে মেরেছে, তাও আবার অন্য এক মেয়ের জন্য। সায়রা তা মানতে পারছিল না, তাই রেগে কষ্টে সে আরশ থেকে দূরে থেকেছে। আরশ ওদের বাসায় গেলেও সায়রা ওর সামনে আসেনি। একদিন ছাদে সায়রা দাঁড়িয়েছিল, তখন আরশ এসে খপ করে ওর হাত ধরে বলে, কি সমস্যা কি? কই কি সমস্যা ভাইয়া? সমস্যা না হলে আমার সামনে আসিস না কেন? বাসা থেকেও তো বের হোস না। ভালো লাগে না তাই। এই বলেই নিজের হাত ছাড়িয়ে নেয়। আরশ পায়ে অবাক ছিল, কেননা সায়রা কোনো সময় ওর সাথে এমন বিহেভ করেনি। তোর কি হয়েছে? কোথায় কি হয়েছে? কিছু হয়নি। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। ইগনোর করছিস? সায়রা এক তাচ্ছিল্য হাসি দিয়ে, আমি ইগনোর করার কে? দেখ, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু তুই যে এমন অসভ্যতা করবি আমি বুঝিনি। তুই রিনাকে অকারণে ধাক্কা দিলি, তাই আমার রাগ উঠে যায়, আর তাই থাপ্পড় দিয়ে বসি। সরি, আমার এমন করা উচিত হয়নি। তাহলে তো আমার তোমাকে 20টা থাপ্পড় দেওয়া উচিত, তাই না? মানে? তুমি যেমন একটা মেয়ের সাথে কথা বলেছিলে, তাতে আমার সাথেও তো অনেক ছেলে কথা বলতে আসে, কিন্তু তুমি কি করো? তাদের মারা শুরু করো আর থ্রেট দাও যাতে আমার সামনে না আসে, আর আমার থেকে যেন 100 হাত দূরে থাকে। আর সেই জায়গায় আমি তো জাস্ট একটা ধাক্কা মেরেছিলাম, আর তাতে তুমি আমায় থাপ্পড় মারলে। তাহলে আমারও তো থাপ্পড় মারা উচিত তোমায়, তাই না? দেখ, তোর কথা আমার কথা একটা। কেন এক না? আমি মেয়ে বলে নাকি তুমি ছেলে বলে? তুমি চাইলে 100টা মেয়ের সাথে কথা বলতে পারবে, আর আমি না? কেন, আমার বুঝি কষ্ট হয় না তোমায় অন্য মেয়ের সাথে দেখলে? তোর কেন কষ্ট হবে? তুমি বুঝো না। না, বুঝি না। বল, কেন কষ্ট হয় তোর? ভালোবাসি তাই। হ্যাঁ আরুষ ভাই, তোমাকে আমি অনেক ভালোবাসি। সহ্য হয় না আমার তোমার অন্য কারোর সাথে দেখলে। তুই আমায় ভালোবাসিস? হা হা হা, নাইস চোখ। এখনো পিচ্চি নাক টিপলে দুধ বের হবে, সে কিনা আমায় ভালোবাসে। কেন তুমি আমায় ভালোবাসো না? না, বাসি না। তোকে ভালোবাসতে যেন আমার বয়ে গেছে। তাহলে আমার জন্য তুমি অন্যের সাথে ঝগড়া করো কেন? আমাকে সবসময় নিজের চোখে চোখে রাখো কেন? তুই আমার বোন, আর বোনের হেফাজত করা আমার দায়িত্ব, তাই। আর কিছুই না? না। ঠিক আছে, আমিও দেখবো তুমি কতদিন আমার ভালোবাসা অস্বীকার করো। হো, দেখা যাবে। এই বলে সায়রা চলে যায়। আর আরশও ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওর ভিতর থেকে এর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেও যে সায়রাকে নিজের থেকে বেশি ভালোবাসে, কিন্তু এখনো ছোট, ওকে এখন ওইসব এর সাথে জড়ানো ঠিক হবে না। তাই আরশ মানা করে দেয়, কেননা এতে এর পড়ার ক্ষতি হবে, আর উপর দুনিয়ার কিছু বুঝে না, তাই আপাতত দূরে থাকাটাই বেটার। কিন্তু সায়রা তো নাছোড়বান্দা। সেদিনের পর থেকে সায়রা আরশের পিছুই পড়ে আছে। উঠতে বসতে ওর শুধু ওকেই লাগবে। ভালোবাসি ভালোবাসি বলতে বলতে মাথা নষ্ট করে ফেলেছে। প্রথমে আরশ এত গুরুত্ব না দিলেও সায়রার অত্যাচার বাড়তেই থাকে। যখন তখন ফোন দিয়ে বলা ভালোবাসি, রাস্তাঘাটে ওর ফ্যানদের সামনেও। একবারও সকলের সামনে আরশকে গালে কিস করে বসে। ব্যাস, আরশের ধৈর্যের সীমা বেরিয়ে যায় আর থাপ্পড় মেরে বসে।
আর যা নয় তা বলে দেয়। সেই দিনের মতো সাইরা আর কিছু না বলে বাসায় চলে আসে। এরপর থেকে সাইরা আর আরশকে জ্বালায় না, ফোন দেয় না, সামনেও আসে না, এই পর্যন্ত কি কথাও বলে না। আরশ বুঝতে পারছিল না সে কি করবে। সে তো সাইরার ভালোর জন্যই এইসব করেছিল, কিন্তু এতে যে সাইরা দূরে সরে যাবে বুঝেনি। আরশ যে সাইরাকে ছাড়া থাকতে পারছে না, সেই দিন সে ঠিক করে সে সাইরার সাথে কথা বলবে আর তাকে বুঝাবে। তাই সে সাইরার স্কুলে চলে যায়। কিন্তু স্কুলে গিয়ে সে যা দেখে তাতে থমকে যায়। সাইরা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে আর ওর হাত ধরেছে। তাতে আরশের মাথা গরম হয়ে যায়। সে সামনে এসেই ছেলেটাকে মারা শুরু করে। তা দেখে সাইরা থামাতে আসে, কিন্তু আরশের থামার নামই নেই। অনেক পরে থেমে সাইরাকে টানতে টানতে নিয়ে যায়। তারপর রিস্কায় করে এক পার্কে নিয়ে আসে। সাইরা এতক্ষণ চুপ থাকলেও তখন বলে উঠল, কেন মারলে তুমি ওকে? ও কে ছিল? আর ওই তোর সাথে কি করছিল? ওই কে তার কৈফিয়ত আমি তোমায় দিব কেন? তুমি আমার কে? বাবা নাকি মা নাকি আপন ভাই? তুমি এর মধ্যে আমার কেউ না। তুমি শুধু আমার খালাতো ভাই, আর কিছু না। সো খালাতো ভাই ভাইয়ের মতো থাক। আমার উপর নিজের অধিকার দেখাতে আসবেন। আমার উপর তোমার কোনো অধিকার নেই। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড ফ্রম মাই লাইফ। আরশ এইবার রেগে সাইরার বাহু দুটো চেপে ধরে বলে, আমি তোর সব বুঝলি? তোর উপর শুধু আমার অধিকার, আর কারো না, বুঝলি? কিসের এত অধিকার দেখাচ্ছ? তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে এত কিসের অধিকার তোমার? তাই বলছি আমার উপর তোমার কোনো অধিকার নেই। আমার অধিকার আছে, সব থেকে বেশি অধিকার আছে, কেননা আমি তোকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সাইরা এবার ছোট ছোট চোখ করে বলে, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ বাসি, খুব বেশি ভালোবাসি, সেই ছোট থেকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আমি যে এতদিন বললাম তখন বলনি কেন? পরে আরও সব বলে কেন বলেনি, ওই ওর ভালোর জন্যই এমন করেছিল। আর এইটাও বলে যদি ওর সাথে প্রেম করতে চায় তাহলে ভালো মতো পড়াশোনা করতে হবে, কোনো হেলামি চলবে না। তাতে সাইরা বুঝে আর কথা দেয় যে সে মন দিয়ে পড়াশোনা করবে। এভাবেই ওদের প্রেম শুরু হয়। ভালোই কাটছিল ওদের দিন। সাইরাও কলেজ শেষ করে ভার্সিটিতে উঠে, আর আরস পড়ালেখা শেষ করে জব খুঁজতে থাকে। এর মধ্যে আরসের এক ফ্রেন্ড হয় রোহান। রোহান আর আরস সেম বেস, এর জন্য রোহান আর আরস বেশ ভালোই পেসমেন্টশিপ পায়, ওর বাসায় আসতো। এর মধ্যে একদিন রোহানের চোখে যায় সাইরার দিকে, এক নজরে ভালো লাগা কাজ করে। তারপর থেকে সে রোজ সাইরাকে ফলো করা শুরু করে, আর একদিন কিছুটা মিসবিহেভ করে, আর তা সাইরা দেখে ফেলে আরস। তারপর সে রোহানকে রাস্তায় সবার সামনে ইচ্ছা মতো মারে, আর সেখানেই বেসমেন্ট শেষ হয়। এইভাবেই দিন যেতে থাকে। আরস প্রায় সেই ঘটনা ভুলেই যায়, কিন্তু কিছুদিন যাবৎ আরস খেয়াল করছিল সে সাইরার থাকে ইগনোর করছে। প্রথমে আরস পাত্তা দেয় না, মনে করে পড়ার চাপ, কিন্তু দিন দিন সাইরা ওর অবহেলা বাড়তে থাকে। ফোন দিলে ফোন ধরে না, তেমন কথা বলে না, দেখা করে না, কোনো খোঁজ খবর নেই। আরশও কিছু বুঝতে পারছিল না। তার উপর আরশ একটা কাজে অনেক বিজি ছিল, তাই সেও এত খোঁজ নিতে পারছিল না। তার জন্য তার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। সেই দিন আরশ অনেক খুশি ছিল, কেননা সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। তার জন্য ইন্টার্নশিপের জন্য বিদেশ যেতে হবে। নিউজটা পাওয়ার সাথে সাথে তা সে সাইরাকে জানাতে চায়, কিন্তু সাইরার ভার্সিটিতেও এসে সে সাইরাকে খুঁজে পায় না, আর পেয়েও যায়, কিন্তু যা দেখে তার মাথা রক্ত উঠে যায়। সে দেখে সাইরা রোহানের সাথে একদম ক্লোজলি বসে আছে, আর রোহানের কাঁধে মাথা রেখে বসে আছে, আর একটু পর পর রোহান সাইরার গাল সুন্দর করে টেনে দিচ্ছে। এইসব দেখে আরশ আর সাইরা রোহানের সামনে গিয়ে রোহানকে টেনে তুলে মারতে থাকে। সাইরা থামাতে চেয়েও পারে না। তখন সাইরা আর না পেরে আরশের গালে এক থাপ্পড় মারে। এতে আরশ থমকে যায়, আর ভার্সিটির সকলের দৃষ্টি ছিল ওদের উপর। আরশ রাগে ফুঁসতে ফুঁসতে মাথা নষ্ট হয়ে যায়। তারপরে সাইরাকে বলে, তোমার সাহস কি করে হলো রোহানকে মারার? মারবো না কেন? আর তুই ওর সাথে কি করছিলি? হ্যাঁ, তুই আজ বাসায় চল, তোর এমন অবস্থা করব না। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে তোমার কি? আর তুমি কে যে আমার লাইফে ইন্টারফেয়ার করছো? এত কিসের অধিকার দেখাচ্ছ? আমি কে মানে? আমি তোর বিএফ, তুই আমার ভালোবাসা। তোর উপর আমার অধিকার থাকবে না তো কার অধিকার থাকবে? আমি তোমার ভালোবাসার মানুষ হলেও তুমি আমার ভালোবাসা না। মানে? আমার ভালোবাসার মানুষ রোহান, আর আমি রোহানের ভালোবাসার মানুষ, তাই না রোহান বেবি? রোহান সাইরার কোমর জড়িয়ে ধরে বলে, ইয়া বেবি। তুই এসব কি বলছিস?
পাগল হয়ে গেছিস নাকি? পাগল তো আগে ছিলাম যে তোর জন্য ফার্স্টে রুহানকে মানা করি। ইস, কি ভুলটাই না করেছিলাম। কিন্তু ভাগ্যিস রুহান আমায় আর একটু চান্স দিয়েছিল, তা না হলে সারা জীবন আফসোস করতে হতো। রোহানের মতো স্টাবলিশ, স্মার্ট, হ্যান্ডসাম ছেলে যে আমায় ভালোবাসে, এটাই তো আমার সৌভাগ্য। কি নেই ওর বল? টাকা, গাড়ি, বাড়ি সব আছে। একটা কোম্পানির মালিক সে। আর কত রিচ জানো তুমি? আমি ওর সাথে থাকলে রানী হয়ে থাকতে পারবো। তুই না আমায় ভালোবাসিস, তাহলে তুই কিভাবে রোহানের সাথে যেতে পারিস? তোমায় ভালোবেসে পেলামটা কি শুনি? কিছুই না, শুধু নিজের টাইম ওয়েস্ট করেছি। হয়তো এক সময় তোমায় ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আমি এখন রুহানকে ভালোবাসি, আর ও আমার ভালোবাসা হবেই বা না কেন। কি নেই ওর বলো? টাকা, বাড়ি সব আছে। আমায় সবসময় সুখে রাখবে। আমি যা চাবো তা পূরণ করতে পারবে। দিস ওয়াই আই থিঙ্ক রুহান ইজ দ্য বেস্ট চয়েস ফর মি। আর আমি যে তোকে এতটা ভালোবাসি তার কি? ও প্লিজ, ভালোবাসা দিয়ে কি সব পাওয়া যায় নাকি? এইটা তুমি জানো আর আমিও জানি। ভালোবাসা দিয়ে পেট ভরে না, আর না শখ মেটে। আর এমনি তোমার সাথে আমার বনে না। এক তো তোমার আর্থিক অবস্থা এত ভালো না, তার উপর তুমি বেকার। আদৌ চাকরি পাবে কিনা সন্দেহ। তোমার সাথে তো আমার ভবিষ্যৎই নেই, আর না আছে ভালো লাইফ। তাহলে আমি কেন তোমার কাছে পড়ে থাকবো? আমারও তো ভালো লাইফ লিড করার অধিকার আছে, তাই না? এই ছিল তোর মনে? তুই যে এত লোভী আমি বুঝিনি। সামান্য টাকার জন্যই তুই আমার ভালোবাসা এইভাবে দূরে ঠেলে দিলি। এমন বিশ্বাসঘাতকতা না করলেও পারতি। আমার ভালোবাসার এমন অপমান না করলেও পারতি। সে যাই হোক, তোকে তো ঘুরে ফিরে আমারই হতে হবে, তাও খুব জলদি। কেননা তুই যে শুধুই আমার, কিন্তু এটা ভাবিস না যে তোকে ভালোবেসে আপন করব। তোকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য তোকে আপন করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে আরস হনহনিয়ে চলে যায়, আর সায়রা ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। সেই দিনের পর থেকে আরসের সাথে সায়রার আর কোনো দেখা হয় না। দেখাও দূরের কথা, কথা পর্যন্ত হয় না। কেন? সেই দিন এর এক সপ্তাহের মাথায় সেই বনানী চলে আসে, আর সেখান থেকে 1 মাস এর মধ্যে ভিসা আর পাসপোর্ট করে বিদেশে চলে যায়। যেহেতু ওর চাকরি হয়ে গেছিল আর তাকে বিদেশে ইন্টার্নশিপের জন্য লেটার দিয়েছিল, তাই শেষ তাড়াতাড়ি ওখানে চলে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এর মধ্যেই আরস নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেলে। সে একটা মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানি পরিচালনা করে। কিন্তু এই সব এত সহজে হয়নি। অনেক কঠোর পরিশ্রমের ফলে সে সব অর্জন করতে পেরেছে। প্রথমে সে যে টাকা ইনকাম করত, তা দিয়ে কিছু এনার্জিও শেয়ার করেনি। সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করতে অল্প সহজেই লাভ হয়, আর সেই লাভটা নিজের কোম্পানিতে কাজে লাগিয়ে তা অনেক বড় এক পর্যায়ে নিয়ে আসে। নিজের নাম একজন সফল বিজনেসম্যানের লিখে। এভাবেই আরস বড় হয়। আর সবসময় সায়রার খবর রাখত, কিন্তু সায়রার কাছে আরসের কোনো খবর ছিল না। এর মধ্যে আরস জানতে পারে সায়রার রোহানের সাথে বিয়ে। তা শুনে আরসের মাথা রক্ত উঠে যায়। কেননা সায়রা শুধু ওর আর কারো না। সায়রা আরসের সাথে যা করেছে তার শাস্তি ওকে আরসের কাছ থেকে পেতেই হবে। তাই সে দ্রুত বাংলাদেশে আসার ট্রাই করতে থাকে। সায়রার বিয়ের 1 সপ্তাহ আগে সে বাংলাদেশে এসে পড়ে। আর তারপরে দিন চলে যায় সায়রার বাসায়। গিয়ে দেখে সায়রা এক ধ্যানে জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আরস সায়রার সামনে গিয়ে ওকে দেওয়ালের সাথে চেপে ধরে। সায়রা প্রথমে আরসকে দেখে হকচকিয়ে যায়, পরে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে আরস আর মাথা ঠিক রাখতে পারে না, তাই বলে, তুই এখনই আমায় সবার সামনে জড়িয়ে ধরে কিস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস আর আমায় বাদে কাউকে বিয়ে করবি না? বৃষ্টির ফোঁটা আরসের মুখের উপর পড়তেই আরসের ধ্যান ভাঙে। সে বুঝতে পারে সে এতক্ষণ অতীতে সেই বৃষ্টি নয়, স্মৃতিগুলোর মধ্যে ছিল। আরস উঠে যেতে নিলে খেয়াল করে ওর চোখের কোণে পানি। আরস তা দেখে তার ছিল এক হাসি হাসে, আর নিজেই বলতে থাকে, এ কি করলাম আমি। দেখ সাইরা, তোর দেওয়া কষ্টগুলো আজ আমার চোখের নোনা জল হয়ে পড়ছে। বুঝতে পারছিস কত কষ্ট দিয়েছিস তুই আমায়? কিভাবে পারলি আমায় এত কষ্ট দিতে? আর আমাকে দেখ, শত চেয়েও তোকে কষ্ট দিতে পারি না তোর মতো নিষ্ঠুর হতে, পারি না তোর মতো পাষাণ হতে। আরস নিচে এসে দেখে সায়রা ফ্লোরেই শুয়ে আছে। তা দেখে আরসের বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু হয়। সে সায়রাকে কুলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। বেরি লাইটের আলোতে সায়রা আর মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। সায়রার চোখে দুটো ভিজা হয়ে আছে, চোখের কোণে পানি জমে আছে, পাপড়িগুলোর মধ্যেও বিন্দু বিন্দু পানি জমে আছে।
তা দেখে আরশের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর সে সাইরার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, আমাকে তো পুড়াচ্ছিস নিজের দহনে, আর নিজেও পড়ছিস আমার দহনে। যদি তুই আমায় ধোকা না দিতি, তাহলে আজ আমরা কেউই এই দহনে পুড়তাম না, বরং দুইজনের ভালোবাসার রঙে দুইজন দুইজনকে রঙিন করতাম। এই বলে আরশ সাইরার কপাল ভালোবাসার পরশ এঁকে দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সাইরাকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কেননা নিজের এই অশান্ত বুককে যে শান্ত করতে ওর সাইরাকে প্রয়োজন। দেখতে দেখতে কেটে যায় 15 দিন। এই 15 দিনে সাইরা আরশের সাথে তেমন কোনো কথাই বলেনি। আরশ কিছু জিজ্ঞেস করলে হু হাতে জবাব দিত, যা আরশের একদম সহ্য হচ্ছিল না। তার উপর নিজের মধ্যেই এক অনুশোচনা কাজ করছিল যে হয়তো নিজের জেদের বসে সাইরার সাথে বেশি অন্যায় করে ফেলেছে। তাকে এইভাবে আপন না করলেও পারত। ওর উপর সাইরার এমন নীরবতা যেন আরশকে কুরে কুরে খাচ্ছিল। একদিন এইসব সহ্য করতে না পেরে বলে ওঠে, সাইরা দেখ, সরি, আমি তখন জিদের বসে এমন করেছিলাম। এমন করাটা ঠিক হয়নি। সাইরা তখন কিছু না বলে চুপচাপ নিজের চুল আঁচড়াতে থাকে। তা দেখে আরশের মাথা গরম হয়ে যায়। সে গিয়ে সাইরাকে ঘুরিয়ে নিজের দিকে আনে। তারপর ওর বাহু দুটো চেপে ধরে বলতে থাকে, কিছু বলছি আমি তোকে, কথা বলছিস না কেন? সাইরা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বলে, কি বলবো? হ্যাঁ, কি বলবো? তুমি যা করছো ঠিকই তো করছো, তাহলে আমি বলার কে? সরি বলছি তো। তুমি কেন সরি বলছো? তুমি তো তোমার কাজই করছো, যার জন্য তুমি আমায় বিয়ে করেছো। তুমি তো আমাকে কষ্ট দিতে, প্রতিশোধ দিতে, আঘাত দিতে, যন্ত্রণা দিতে বিয়ে করেছো, তাই না? তাহলে সবই তো ঠিকই চলছে, তো সরি বলার কোনো কারণই দেখছি না। তুমি তো তোমার জায়গায় পারফেক্টলি রাইট। আমি বেঁচে থাকি মরে। আর কিছু বলার আগেই আরশ সাইরার ঠোঁট দুটো নিজের ঠোঁটের বাজে আঁকড়ে ধরে সাইরাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। সাইরা প্রথমে ছোটাছুটি করলেও পরে শান্ত হয়ে যায়। সে নিজের অজান্তেই আরশের ছোঁয়াতে হারিয়ে যেতে থাকে। আরশ প্রায় কিছু সময় পর সরে এসে সাইরার এক কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। সাইরা নিজেও হাঁপাতে থাকে। তখন আরশ শান্ত গলায় সাইরাকে বলতে লাগে, তোকে কষ্ট দিব, আঘাত করব, যন্ত্রণা দিব, তোর থেকে প্রতিশোধ নিব, কিন্তু তোকে কখনো নিজের থেকে দূরে যেতে দিব না। তোকে নিজের অধীনের বাইরে যেতে দিব না। তোকে সবসময় নিজের মাঝে আবদ্ধ করে রাখবো। তুই সারা জীবন আমার পাশে থাকবি, আমার বউ হয়ে। তোমার উপর সব থেকে বেশি অধিকার আমার, কেননা তুই যে শুধুই আমার। আর ভালোবাসা? আরশ মুচকি হেসে আর কিছু না বলে সায়রার ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটের বাজে নিয়ে নেয় আর গরম আয়েসে সায়রার দুটো ঠোঁট চুষে নিতে থাকে। আরশের এই ভালোবাসার স্পর্শ সায়রা বুঝে যায় আরশের মনের কথা। সে ভালো করেই জানে আরশকে কি নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু রাগ আর অভিমানের কারণে তা বলতে পারছে না। তাই সে আর কথা বাড়ায় না, কারণ তার যা উত্তর পাওয়ার ছিল তা সে অনেক আগে পেয়ে গেছে। আরশ হঠাৎ সায়রাকে পাজা কুলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর সায়রার গলায় মুখ গুজে। সেই দিন সায়রাকে আপন করে নেওয়ার পর সায়রার প্রতি ওর নেশা আরও বেড়েই চলেছে। না চাইতেও সে সায়রার কাছে ছুটে চলে যায়, কেননা এই নেশা থেকে যে মুক্তি পাওয়া বড় দায়। তাই আজ সে যখন সায়রাকে কাছে পেয়েছে, সে আর সেই নেশায় ডুবে যেতে চায়। রাত 3টা। আরশ সায়রাকে জাপটে ধরে গলায় মুখ গুজিয়ে বেঘরে ঘুমাচ্ছে, যেন কত রাত ঘুমায়নি। আর সায়রা পলকহীনভাবে তাকে দেখেই চলেছে। এই দেখার যেন কোনো শেষ নেই। সায়রা ভাবছে কতটাই না কষ্ট দিয়েছে সে আরশকে, কিন্তু সেই বা কী করতো? সে বাধ্য ছিল এইসব করতে। এই কথা ভাবতে ভাবতেই আর অতীতের সেই চিঠিগুলো সামনে চলে আসে, আর সায়রা না চাইতেও ডুব দেয় সেই 3 বছর আগের স্মৃতিতে। আরুষের সাথে আমার দিনগুলো তখন ভালোই কাটছিল। নিজের চাইতে বেশি ভালোবেসে ফেলেছিলাম ওকে। ওর জন্য সব কিছু করতে পারতাম। ওই যেভাবে বলতো সেভাবেই চলতাম। ওর কথা অনুযায়ী পড়ালেখাও ঠিক মতো করতাম। তখন আমি কলেজের 2nd ইয়ারের স্টুডেন্ট। সামনে ছিল এইচএসসির মতো বড় প্যারা। সকলেরই লেখাপড়া ধুমসে চালু। আমারও একই অবস্থা, কিন্তু এর মধ্যে কিছুদিন ধরে এক অচেনা নাম্বার থেকে কল আসা শুরু করে। কিন্তু আমি পাত্তা দিতাম না, আর কলও ধরতাম। তার উপর কয়েকদিন ধরে খেয়াল করি একটা ছেলে আমায় ফলো করে। আমি যেখানেই যাই সেখানেই সে এসে হাজির। আস্তে আস্তে আমার ভয় করতে শুরু করে। এইদিকে আরুষকেও বলতে পারছিলাম না
কেননা ওকে জানালে সোজা মারামারিতে এসে পড়বে, তাই কিছু জানাইনি। একদিন সেই ছেলেটি আগ বাড়িয়ে কথা বলতে আসে। আমি ভয়ে সেদিন দৌড়ে চলে আসি। তারপর থেকে আমি বায়না ধরি আরুষ যাতে আমায় নিয়ে যায় আর নিয়ে আসে। আরুষও আমার কথা ফেলতে না পেরে আমায় দিয়ে আসতো আর নিয়ে আসতো। আরুষের সাথে থাকলে কেন জানি নিজেকে অনেক সেফ মনে হতো। আরুষের সাথে যাওয়া আসার পর আমি আর সেই ছেলেকে দেখিনি। আমিও আস্তে আস্তে সেই ছেলের কথা ভুলে যাই আর পরীক্ষায় মনোযোগ দিই। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়। এর প্রায় 3 মাস পর রেজাল্ট দেয়। জিপিএ 5 পাই। অতঃপর ভালো এক ভার্সিটিতে ভর্তি হই। এর মধ্যে আরুষও চাকরি খুঁজতে থাকে। ওর কথা ছিল চাকরি হওয়ার 2-3 মাস পরেই সে আমায় বিয়ে করবে। আমি তো তখনই সেই খুশি, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে বলে। কিন্তু সেই খুশি বেশি দিন টিকলো না। একদিন ভার্সিটি থেকে ফিরছি, এমন সময় রুহান ওর গাড়ি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। রুহান গাড়ি থেকে বের হয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমি রুহানকে দেখে পাশ কাটিয়ে যেতে নিলে রুহানের কথায় থমকে দাঁড়াই।